তাহলে লাস্ট সেশনে আমরা দেখেছিলাম ইয়ে পর্যন্ত, সেলস সেলসম্যানের জার্নি দেখেছিলাম, তাই না? হ্যাঁ এবার একটা সার্ভিস পার্সনের জার্নি দেখি। একটা সার্ভিস পার্সন কে হতো? বায়ার সাইডে থাকবে না সেলার সাইডে থাকবে? সার্ভিস সেলার সেলারে। তাহলে সেলারেই আর একটা টাইপ অফ ইউজার হচ্ছে একটা সার্ভিস পার্সন, তাই তো? সার্ভিস পার্সনের কাজ কি? যে কাস্টমারকে সেল করা হয়েছে এই কাস্টমার তোমাকে কমপ্লেন রেজ করতে পারে, সে কোয়ারি রেজ করতে পারে যে আমি এটা ইনস্টল করতে পারছি না, কি করে করব। সে ইনস্টলেশনের তোর হেল্প চাই হতে পারে, ঠিক আছে? মানে কমপ্লেন সবসময় যে হবে এরকম ব্যাপার নেই। তাহলে ইনকোয়ারিজ বলেন ইউজুয়ালি, কমপ্লেন্স, কোয়ারিজ বা ইনস্টলেশন বা অনেক, দেয়ার ক্যান বি মাল্টিপল সাপোর্ট যেটা কাস্টমারের দরকার পড়বে। সাপোর্ট অপারেশনের জন্য ইউজুয়ালি কোম্পানিগুলো একটা আলাদা টিম তৈরি করে, তার জন্য তাকে বলবো সার্ভিস রিপ্রেজেন্টেটিভস, ঠিক আছে? কিছু কোম্পানি আবার সেলসম্যানকেই বলে সার্ভিস দাও। বড় এন্টারপ্রাইজ এটা করে না, ছোট ছোট টিমে ভেঙে দেয়, ঠিক আছে? তো বা অ্যাকাউন্ট ওনারকে বলে তুমি হচ্ছে অ্যাকাউন্ট ওনার, এই কাস্টমারটা এবার তোমার তোমার কাস্টমার, এবার ওর কাস্টমারের ডে ইন ডে আউট যা প্রবলেম হচ্ছে তুমি দেখবে আর নতুন বিজনেস ওর কাছ থেকে আনবে। এখন অনেক সময় টেলিকলার কল করা ফিনিশ হওয়ার পরে বললো আপনার অ্যাকাউন্টে এই সার্ভিসটা আপনি কিন্তু 99 রুপিজে অন করতে পারেন। তাহলে সার্ভিসের লোকটাও কিন্তু সেল করে, এটাকে বলা হয় ক্রস সেলিং। যে কাস্টমার অলরেডি কিনেছে তোমার থেকে প্রোডাক্ট, তাকে অন্য প্রোডাক্ট লাইন অ্যাডভার্টাইজ করা এবং তার থেকে রেভিনিউ জেনারেট করা, এটাও কিন্তু সার্ভিস রিপ্রেজেন্টেটিভ কাজ। সেলস ফোর্সে এই টোটালটা হ্যান্ডেল করা হয় কেস থেকে। কেস বলে একটা স্ট্যান্ডার্ড অবজেক্ট আছে যেটা দিয়ে এই সার্ভিস রিপ্রেজেন্টেটিভ তার কাজটা করে। এবার তাহলে অ্যাকাউন্ট আর কেসের মধ্যে কি রিলেশনশিপ? অ্যাকাউন্ট তো আপনার মানে কোম্পানির ডিটেইলস সেটা আপনার অ্যাকাউন্টের মধ্যে থাকে। না, রিলেশনশিপ কি অ্যাকাউন্ট আর কেসের মধ্যে রিলেশনশিপ? একটা অ্যাকাউন্টের মধ্যে ওয়ান টু মেনি। কোন সাইডে ওয়ান? ওয়ান অ্যাকাউন্ট সাইডে, কেস ইনসাইডে মেনি। তার মানে একটা অ্যাকাউন্ট মাল্টিপল কেসেস তৈরি করতে পারে, ঠিক আছে? বারবার কল করছে সেটা। এক কেসের সাথে কিন্তু কন্ট্রাক্টরও ওয়ান টু মেনি রিলেশনশিপ, ঠিক আছে? কেন কি যে বেসিক্যালি কেসটা রেজ করছে সেটা ইউজুয়ালি একটা লোকই হয় যে তোমাকে রিচ আউট করবে, তাই না? লিড আর কেসের মধ্যে বিরাট কিছু তফাৎ নেই। লিড আর কেসের মধ্যে একটাই ডিফারেন্স হচ্ছে লিডের সময় অ্যাকাউন্টটা নেই, সময় অ্যাকাউন্টটা কন্ট্যাক্ট আর অপরচুনিটিস কিছুই নেই। যখন কেস তুমি রেজ করছো তখন তুমি কোন অ্যাকাউন্ট কোন কন্ট্যাক্ট তার কি প্রবলেম সেটা কেসের মধ্যে লিখতে পারছো, সিলেক্টও করতে পারছো। দুটো লুকআপ আছে, একটা অ্যাকাউন্টের লুকআপ আছে, একটা কেস একটা কন্ট্যাক্টের লুকআপ আছে, দিয়ে তুমি প্রবলেম স্টেটমেন্টটা লিখলে কেসের মধ্যে। লিডের মধ্যে কি হচ্ছে? লিডের মধ্যে কিছুই নেই, কোনো অ্যাকাউন্টের লুকআপও নেই, কিছু নেই, কারণ কি অ্যাকাউন্ট তৈরি হয়নি। আদৌ অ্যাকাউন্ট তৈরি হবে কিনা তাও জানি না। আর অপরচুনিটিটা আবার অনেকটা সিমিলার টু কি বলে কেস, কিন্তু অপরচুনিটিতে একটাই ডিফারেন্স হচ্ছে অপরচুনিটিতে অ্যাকাউন্টের লুকআপ আছে, কিন্তু অপরচুনিটিতে ইউজুয়ালি একটা কন্ট্যাক্ট থাকে না, তাই জন্য অ্যাকাউন্টের কোনো লুকআপ নেই। তার মানে একটা ডিল যখন সাইন হয় তখন মাল্টিপল কন্ট্যাক্ট ওই ডিলটার সাথে, তাই জন্য কি হয় কন্ট্যাক্টের সাথে অপরচুনিটির কিন্তু মানে মেনি রিলেশনশিপ আছে। ওটার জন্য একটা আলাদা টেবিল থাকে, ওটাকে বলা হয় কন্ট্যাক্ট রোল, অপরচুনিটি কন্ট্যাক্ট রোল। তো ওইটা দিয়ে কন্ট্যাক্টের সাথে রিলেশনশিপস গুলো তৈরি হয়, তাহলে একটা অপরচুনিটিতে অনেকগুলো কন্ট্যাক্ট কিন্তু অ্যাসোসিয়েট থাকতে পারে, ঠিক আছে? তাহলে ক্লিয়ার হলো ডিফারেন্সেস গুলো তিনটে অবজেক্টের মধ্যে। আচ্ছা, কেসের মধ্যে তিনটে অটোমেশন হতে পারে, এই অটোমেশন গুলো একদম মুখস্থ করে রাখতে হবে, সার্টিফিকেশন কোশ্চেন। তার আগে আমি ইয়েটা দেখি, কেস কিন্তু অটোমেটিক্যালি তৈরি করা যায় ইন সেলসফোর্স। কি করে? আমাদের একটা কনসেপ্ট আছে ওয়েব টু কেস। তার মানে সেলসফোর্স অটোমেটিক্যালি তোমার একটা এইচটিএমএল কোড জেনারেট করে দিতে পারে, যে এইচটিএমএল কোডটা তুমি কোনো একটা ওয়েবসাইট টিমকে দিয়ে দিলে তারা ওয়েবসাইটে একটা ফর্ম বানিয়ে দিতে পারে, সেই ফর্মটা ইন্টিগ্রেট আর করতে হবে না, ওই ফর্মটা সেভ মারলেই কিন্তু সেলসফোর্সে কেস তৈরি হয়ে যাবে। আচ্ছা, এই ফর্মটা কি কোথা থেকে জেনারেট হয়? হ্যাঁ, ফর্মটা কোথা থেকে জেনারেট হয় স্যার?
দেখিয়ে দেবো। একটা ওয়েব টু কেস ফর্ম জেনারেটর আছে সেলসফোর্সে, যেটা দিয়ে এইচটিএমএল একটা তৈরি হয়। সেই মানে এইচটিএমএল ডাইরেক্ট ফর্মে এন্ট্রি করবে আর কেসটা অলরেডি আপনার স্ট্রাকচারড হয়ে যাবে। একদম সেলসফোর্সে একটা অটোমেটিক কেস তৈরি দেবে উইদাউট এনি ইন্টিগ্রেশন এফোর্ট। ঠিক আছে। আর একটা জিনিস আছে যেটার নাম হচ্ছে ইমেল টু কেস। এটাও কিন্তু অটোমেটিক ইমেল টু কেস। তার মানে একটা ইমেল আইডি আছে, যে ইমেল আইডিতে যদি কেউ মেল করে, সেই মেল করলে অটোমেটিক কিন্তু কেস জেনারেট হয়ে যাবে। কেস ইমেলের যে সাবজেক্ট লাইন সেটা দিয়ে কেস সাবজেক্ট লাইন এসে যাবে, ইমেলের বডিটা দিয়ে সাবজেক্ট ডেসক্রিপশনটা ভরে যাবে, আর কোনো অ্যাটাচমেন্ট থাকলে অ্যাটাচমেন্টে চলে আসবে। তাহলে ওয়েব টু কেস আর ইমেল টু কেস দুটোই কিন্তু পসিবল। ক্লিয়ার? এবার ইমেল টু কেসের আবার দুটো ভাগ আছে, একটা হচ্ছে ইমেল টু কেস বলে, আর একটা হচ্ছে অন ডিমান্ড ইমেল টু কেস। ঠিক আছে। টেকনিক্যালি কি ডিফারেন্স? ইমেল টু কেস অন প্রিমাইস ইমেল সার্ভারের উপরে একটা কনফিগারেশন করতে হয়, আর অন ডিমান্ড ইমেল টু কেসে কোনো রকম মেল সার্ভার লাগে না, ডাইরেক্টলি সেলসফোর্সে মেলটা ঢুকবে এবং সেলসফোর্স ম্যানেজ করবে। আচ্ছা, এবার কোনটাই সার্ভার লাগে বললেন আপনি? অন ডিমান্ডে? ইমেল টু কেসে ইমেল টু কেসে ইমেল সার্ভার এর থ্রু দিয়ে ইমেল টু কেস হবে, অন ডিমান্ডে কোনো ইমেল মানে সার্ভার কনফিগারেশন লাগে না। তো দুটো ডিফারেন্স কি হবে? যদি ইমেল সার্ভার আমার লাগে আর যেখানে রিকোয়ার্ড সেখানে রিকোয়ার্ড না, দুটোর মধ্যে মানে প্লাস পজিটিভ ডিপেন্ড নেগেটিভ? করছে তোমার অর্গানাইজেশন কি রকম ভাবে ওটা ওই ইমেলটাকে ট্র্যাক করতে চায়। ও যদি বলে না আমার ওয়েব বক্সে আমার মানে আমার যেটা ডিফল্ট ইমেল সার্ভার সেখানে যেন একটা ইনস্ট্যান্স থাকে, ওখানে সেভ হতে হবে, তারপরে আমি ফরওয়ার্ড করবো, আচ্ছা তাহলে ইমেল টু কেস কনফিগার করতে হবে। যদি বলে যে না আমার দরকার নেই, সেলসফোর্সের দিকে আমি মানে ইয়ে করে দিলে, রিডাইরেক্ট করে দিলেও হবে, বা সেলসফোর্সে ডাইরেক্টলি কেউ যদি মেল করে দেয় তাতেও হবে, তাহলে তুমি অন ডিমান্ড ইমেল টু কেস শেষ করতে পারবে। ঠিক আছে। বেসিক্যালি তোমার অন প্রিমাইস ইমেল সার্ভার থাকলে ইমেল টু কেস কনফিগার করতে, নাহলে অন ডিমান্ডই হয়ে যায়। ঠিক আছে। তাহলে দুটো আমি অটোমেটেড ওয়ে অফ ইমেলস দেখলাম। এবার তাহলে অটোমেটেড ওয়েতে যদি কোনো ইমেল তৈরি হয়, তাহলে ওনার কে হবে? কেসের ওনার? কেসের ওনার হবে অটোমেটিক যে না, মেলটা পাঠাচ্ছে। যে মেল পাঠাচ্ছে সে ওনার কেন হবে? তোমার সেলসফোর্সে তো ওনার সবসময় একটা লগ ইন ইউজার হতে হবে। কাস্টমার তো তোমার ওনার হতে পারে না। কাস্টমারের ডেটা তুমি সেভ করছো, কাজ করছো তো তোমার তোমার সেলসম্যান বা সার্ভিস পার্সন। তো ওনার তো কোনো একটা সার্ভিস পার্সন হতে হবে যে বেসিক্যালি কেসটার উপরে কাজ করছে। ওনারটা হবে কি? এখানে তো অটোমেটিক হয়ে গেল। কেউ তো ফোনের অন্য পারে বসে কলটা রিসিভ করেনি, বা ইমেলটা ম্যানুয়ালি টাইপ করে কেস বানাচ্ছে না, তাহলে কি হবে ওনার? যে প্রসেসটা স্টার্ট করেছে। কোন প্রসেস? এই যে অটোমেশন যে প্রসেসটা হচ্ছে, যে মেল যাবে, এটা তো সিস্টেম অ্যাডমিনিস্ট্রেটর বানাবে, তুমি অ্যাজ এ সিস্টেম অ্যাডমিনিস্ট্রেটর। তুমি এবার ওনার হলে হবেটা কি? তুমি কি থোড়াই ডে ইন ডে আউট কেসের উপরে কাজ করবে? অ্যাসাইন করতে হবে এমন একটা লোককে, যে লোকটা কাজ করবে না ওটার উপরে। তাহলে ওর জন্য একটা অটোমেশন আছে, তাকে বলা হয় অ্যাসাইনমেন্ট রুল। অ্যাসাইনমেন্ট রুল। আচ্ছা অ্যাসাইনমেন্ট রুল হচ্ছে কাজ হচ্ছে বিভিন্ন ক্রাইটেরিয়া দেখে আমি পারফেক্ট ওনারকে অ্যাসাইন করবো। আচ্ছা তাহলে এর কাজ হচ্ছে কেসকে অ্যাসাইন করা। ঠিক আছে। আর একটা জিনিস হচ্ছে অটো রেসপন্স রুল। অটো রেসপন্স রুল কি? আবার বিভিন্ন ক্রাইটেরিয়া দেখে কাস্টমারকে রেসপন্ড ব্যাক করা মেলে। আচ্ছা অটো রেসপন্স রুল। ঠিক আছে। আর থার্ড হচ্ছে এসকালেশন রুল। এটার কি কাজ? এসকালেশন রুলের কাজ হচ্ছে একটা কেস যদি আফটার স্পেসিফিক পিরিয়ড টাইম যদি ক্লোজ না হয়ে থাকে, তাহলে নেক্সট লেভেলে নিয়ে যাওয়া বা তার বসের কাছে নিয়ে যাওয়া, ওনারশিপ চেঞ্জ করে দেবে। আচ্ছা অ্যাপ্রুভাল প্রসেসের যেরকম ছিল মানে হয় সেরকম। প্রসেস তো ওনারশিপ চেঞ্জ হয় না, এসকালেশন হলে ওনারশিপ চেঞ্জ হয়ে যাবে। মানে লোয়ার লেভেল এমপ্লয়ি থেকে হায়ার লেভেল এমপ্লয়ির কাছে অ্যাসাইন হতে থাকবে। কেন হবে এই কাজটা? এসকালেশন রুলটা এসএলএ বলে একটা কনসেপ্ট আছে, সার্ভিস লেভেল এগ্রিমেন্ট। একটা কোম্পানি যখন বেচে অন্য কোম্পানিকে, তখন তারা একটা সার্ভিস লেভেল এগ্রিমেন্ট করে যে আমার হাই প্রায়োরিটি টিকিটস আমার 10 ঘন্টার মধ্যে সলভ করতে হবে, লো প্রায়োরিটি টিকিট আমার 1-2 দিনের মধ্যে সলভ করতে হবে। এরকম টাইপের এসএলএস ডিফাইন করা থাকে কন্ট্রাক্টে।
এবার এই কন্ট্রাক্টে যদি এসএলআর ব্রিচ হয় তাহলে ওই যে কোম্পানি মানে কাস্টমার ডাইরেক্টলি গিয়ে সেলিং কোম্পানিকে কোর্টে সু করতে পারে, ড্যামারেজ চাইতে পারে। যাতে এই সিচুয়েশনটা না ঘটে তাই জন্য এসকালেশন রুল দিয়ে কোম্পানি এনশিওর করে যে এসএলএ ব্রিচ না হচ্ছে। যদি অ্যাসাইনমেন্ট রুলের থ্রু দিয়েও কাউকে না আমি সেট করতে পারি তাহলে একটা ডিফল্ট ইউজার থাকে যে ডিফল্ট ইউজারে কেসটাকে অ্যাসাইন করবে। ডিফল্ট ইউজারে যদি কোনো পার্সনকে অ্যাসাইন করা হয় তাহলে সেই ইউজারটাকে কিন্তু ডিঅ্যাক্টিভেট করা যাবে। আরেকবার বলুন স্যার, এটা ডিফল্ট ইউজারটা? ডিফল্ট ইউজার যদি কোনো ইউজারকে অ্যাসাইন করা থাকে সেই ইউজারটাকে ডিঅ্যাক্টিভেট করতে দেবে না সেলসফোর্স। আচ্ছা, ডিঅ্যাক্টিভেট করতেই দেবেন। আচ্ছা আচ্ছা, আরেকটা জিনিস হচ্ছে কেসের জামানাতে একটা নতুন কনসেপ্ট আছে যেটাকে বলা হয় কিউ। What is a queue? Queue is a group of users who can own a record. তাহলে ইন্ডিভিজুয়াল একটা ইউজারকে আমি ওনার না বানিয়ে একটা গ্রুপ অফ ইউজারকে ওনার বানাতে পারি কেসের ক্ষেত্রে। তাদের মধ্যে যে কেউ যে অ্যাভেলেবল আছে সে কেসের ওনার নিজেকে বানিয়ে নিয়ে কাজ শুরু করে দেবে। ওটা অটোমেটিক ওনারশিপটা চলে, মানে ওনারশিপ ডিসাইড হয়ে অ্যাসাইনমেন্ট রুলে তুমি ইন্ডিভিজুয়াল ইউজারকে অ্যাসাইন না করে কিউকে অ্যাসাইন করে দিতে। আচ্ছা, বললো যে আমার এটা ইনস্টলেশন টিম বলে আমি আর একটা টিম বানিয়েছি। আচ্ছা এবার ইনস্টলেশনের যা কোয়েরি আছে সব ইনস্টলেশন টিমকে বানিয়ে দেবো, যে অ্যাভেলেবল থাকবে সে ওটাকে পিক আপ করে নেবে। তাহলে ক্লিয়ার হলো সার্ভিসের সার্ভিস জার্নিটা, এটা দেখা যাক। এই অটোমেশন গুলো কিন্তু একদম কন্ট্রোস্ট থাকতে হবে। হ্যাঁ, কোনটা কোন কাজে লাগে বানাতে হবে না, অত ডিটেল কোশ্চেন আসে না, কিন্তু কনসেপ্টের উপরে কোশ্চেন কিন্তু আসে। হ্যালো, 30 নম্বর ব্যাচটা গেল বানাইনি নাকি? এই দেখি তাহলে সেলস যেরকম অ্যাপ আছে এরকম একটা অ্যাপ আছে যার নাম সার্ভিস। এখানে দেখো কেস বলে একটা অবজেক্ট এসে গেল। এই কেস অবজেক্টে আই ক্যান ক্রিয়েট আ নিউ কেস। এখানে বলেছিলাম দুটো লুকআপ আমার এই যে কে ফোন করছে আর কে হচ্ছে অ্যাকাউন্ট, কি ধরনের প্রবলেম, মানে রিজনটা কি, কোথা থেকে এলো ফোন কলটা, কোন ইমেল বা ওয়েবসাইট থেকে এলো, এগুলো ম্যানুয়ালি যখন আমি করছি, ঠিক আছে। প্রায়োরিটি হাই না মিডিয়াম না লো, ইউজুয়ালি কোন প্রোডাক্টের উপরে প্রবলেমটা হয়েছে, মানে যে সার্ভিস এজেন্ট সে করবে এটা। এটা সার্ভিস এজেন্টকে যখন ফোন করবে, ধরো তোমার হলো ইনস্টলেশন প্রবলেম, সেন্ড এ নোটিফিকেশন ইমেল টু দ্য কন্ট্যাক্ট, মানে যে এই যে কন্ট্যাক্ট মানে যে কলটা করেছে তাকে একটা অটোমেটিক আমি মেল পাঠিয়ে দেবো। যে অনেক সময় দেখো না ফোন করলে টেলিকলার বলে যে প্লিজ নোট ডাউন ইউর টিকিট নাম্বার, এই টিকিট নাম্বারটা চাইটা কেস নাম্বার, ঠিক আছে। তো সেলসফোর্সে এই একই জিনিস এখানে হয়। আমরা কি করলাম, একটা কেস বানালাম, কেস ক্রিয়েট হয়ে গেছে, এটা ফুল ডিটেল দেখতে পাচ্ছি, এই স্ট্যাটাস চেঞ্জেস আমি করতে পারবো, মানে কেসের স্ট্যাটাস যেরকম চেঞ্জ করবো, যেমন স্ট্যাটাসটা নিউ থেকে আমি চেঞ্জ করে ওয়ার্কিং করে দিলাম, যে এবার আমি কাজ শুরু করেছি, ঠিক আছে। তাহলে স্ট্যাটাস চেঞ্জেস হয়ে গেছে। দিক থেকে এই জিনিসগুলো আমার হচ্ছে। হ্যাঁ, কি থেকে? সার্ভিস এজেন্ট এগুলো করছে।
সার্ভিসে জেনারেট করছে, ঠিক আছে। স্যার তাহলে অ্যাজ আ বায়ার ধরুন আমার কোনো প্রবলেম আসলো, তখন যদি আমি সিস্টেমে মানে কিছু মানে ধরুন টিকিট বুক করতে চাই মানে বায়ার সাইড থেকে, তখন কি করবো স্যার? বায়ার সাইড থেকে তাহলে আমাদের ওয়েবসাইটে গিয়ে ওই বললাম যে ফর্মটা ভরতে হবে। আচ্ছা, ওই ফর্মটা ফিল আপ করলে অটোমেটিক আমার সেলসফোর্সে তখন ওটাকে সব স্ট্রাকচার হয়ে যাবে, তারপরে সেটা রেসপন্সে আমার সার্ভিস যে ম্যানুয়ালি যে তৈরি করলাম সেই ম্যানুয়ালি করতে হলো না, ঠিক আছে। অটোমেটিক এই এখানে আমার একটা অলরেডি এই যে ওনার দেখতে পাচ্ছ, এই যে কেস ওনার, এ তখন কাজ শুরু করে দেবে ওটা অটোমেটিক, ঠিক আছে। আচ্ছা, এবার এটা দেখি কি হয় তাহলে। অটোমেটিক ওয়েব যদি ওয়েব টু কেস যদি হয়, এই যে এইটা ওয়েব টু কেস, ওয়েব টু লিডও হয় কিন্তু একই জিনিস। এই যে এইখানে ওয়েব টু কেস আমি ইউজুয়ালি একটা রিক্যাপচা ভ্যালিডেশন থাকে এটা করার জন্য। এই দেখো HTML এর ওয়েব জেনারেটর বলে একটা ইয়ে থাকবে, রিক্যাপচারে যদি সরিয়ে দিই আমি আমি যদি জেনারেট করি তাহলে এটা মনে হয় এই দেখো এখানে একটা HTML পেজ তৈরি করে দিল। এই HTML পেজটা তুমি যদি বানিয়ে কোন তোমার ওয়েবসাইটে হোস্ট করে দাও, তাহলে ওখান থেকে এই যে দেখতে পাচ্ছ এইখানটায় এই অ্যাকশনে একটা পোস্টিং হচ্ছে। এই পোস্টিং এর হওয়ার কারণে কি হয়, একটা কেস তৈরি হয়ে যাচ্ছে ইনটু সেলসফোর্স। ঠিক আছে। সিমিলারলি ইমেল টু কেস আমি দেবো। ঠিক আছে, এই যে ইমেল টু কেস, এখানে কি বলছে, সি অল ইমেলস রিলেটেড টু কাস্টমার এনকোয়ারি ইন ওয়ান প্লেস, রাউট ইমেলস টু ইওর সাপোর্ট টিম। ঠিক আছে, ইমেল টু কেস আমি সেট করতে পারি, এনাবল ইমেল টু কেস করতে হবে আমায়। ঠিক আছে, নোটিফাই কেস ওনার্স ইমেল, এনাবল HTML ইমেল, যত সব আছে। সেন্ড ইমেল বাই এক্সটার্নাল সার্ভিসেস, এটা কি, সেন্ড ইমেল বাই এক্সটার্নাল সার্ভিস সাচ অ্যাজ জিমেল, আউটলুক ইনস্টেড অফ সেলসফোর্স ইমেল সার্ভিস। ঠিক আছে, তাহলে সেট আপ যদি করতে চাও তাহলে ইমেল রিলে সেট আপ করতে হবে, রাউটিং দিয়ে করতে হবে। তাহলে মানে মেলটা যখন যাচ্ছে কিভাবে রুট হবে, কোথায় রুট হচ্ছে। ঠিক আছে, তাহলে ওইটা এই যে এনাবল অন ডিমান্ড সার্ভিস, এখানে কি মানে, লেট সেলসফোর্স হ্যান্ডেল ইনকামিং ইমেলস ফর ইউ। তাহলে কি, ইমেল টু কেস অন ডিমান্ড সার্ভিস কনভার্টস ইমেল কাস্টমার ইমেলস ইনটু কেস অর অ্যাডস দেম টু এক্সিস্টিং কেসেস। ঠিক আছে, enable email to case, then select this option. We recommend using on demand service unless you are using a custom solution to keep email traffic inside your network's firewall. Previously, email to case relied on an installed agent instead of on demand service. The older version is no longer supported and isn't available for download. এখন আর কিন্তু ইমেল টু কেস ইউজ হয় না, মানে তোমার সবসময় অন ডিমান্ড কাজ করছে। মানে এনাবল অন ডিমান্ড করে দিলে এবার তারপরে তুমি এই কাজটা করতে পারবে। তাহলে এবার আউটিং অ্যাড্রেস হাবি যাবি এসব তুমি সব করতে পারো। ঠিক আছে, ইমেল টু কেস নাহলে আউটলুক, কোনটা তুমি ইউজ করছো সেটার উপর ডিপেন্ড করছে। কোন সোর্স সেটা নিয়ে। ঠিক আছে, এটা হয়ে গেল কাজ। স্যার ইমেল একটা বেসিক কোশ্চেন করছি স্যার। স্যার ইমেলটা কাকে সেন্ড করা হচ্ছে এখানে? ইমেল আসছে সেলসফোর্সে, মানে ইমেল আসছে, কাস্টমার যদি support@yourcompany.com এ মেল করে দেয় তাহলে অটোমেটিক তুমি যাতে একটা কেস তৈরি করে ফেলতে পারো। আচ্ছা আচ্ছা, এইটা হচ্ছে কাজ ইমেল টু কেস। আচ্ছা, মানে ওটাই যখন আমরা ধরুন কোনো ইমেল করলাম, কেসটা অটোমেটিক কেস আইডি জেনারেট করে আমাকে রিপ্লাই করলো। ইয়েস ইয়েস, এটাই হচ্ছে কাজ ইমেল টু কেস। আচ্ছা, এটা তাহলে হয়ে গেল দুটো। এইবার আমরা অটোমেশনস গুলো দেখি। এগুলো হচ্ছে অটোমেটিক। তাহলে আমি কি করে কেস তৈরি করতে পারি, দুটো অপশন সাপোর্টেড আছে। আরো কিছু অপশন সাপোর্টেড হয় যেগুলো অ্যাডিশনাল প্রোডাক্টস লাগে তার জন্য, যেমন কেউ যদি ফোন করলো, ফোন থেকেও আমি অটোমেটিক কেস তৈরি করতে পারি। তার জন্য সিটিআই ইন্টিগ্রেশন করতে হবে। ঠিক আছে, এই কথাটা শুনবে অনেকে, টেলিফোনি সিটিআই ইন্ডিকেশন, সিটিআই ইন্টিগ্রেশন, ক্রিয়েট কেস, সিটিআই টেলিফোনি ইন্টিগ্রেশন, কল টেলিফোনি ইন্টিগ্রেশন যদি থাকে তখন ফোন থেকে অটোমেটিক কেস তৈরি হবে, তখন আর তোমাকে টেলিকলারকে কেসটা টাইপ করতে হবে। বুঝা যাচ্ছে কেসটা? আচ্ছা, এবার আমি কি করব, আমি অটোমেশন গুলো দেখি। প্রথমে যেটা দেখলাম অ্যাসাইনমেন্ট, একটা স্ট্যান্ডার্ড বানানোই আছে। কি করে এটা দেখো, এখানে
অ্যাকাউন্টের কান্ট্রিটার ওপরে বেস করে আর কি ধরনের অ্যাকাউন্ট, আর যদি এটা কাস্টমার টাইপ অফ অ্যাকাউন্ট হয় তাহলেও দেখো অ্যাসাইন করে দিচ্ছি ইউজার। আর এটা অর্ডারে চলে 1 2 3 4 5, মানে প্রথমের এই কন্ডিশন ম্যাচ করে গেল, আমি পেয়ে গেলাম একজনকে, অ্যাসাইন করে দিলাম, ব্যাস। আর বাকিগুলো ফায়ার করবে না। কিন্তু এটা পেলাম না তারপরে এটা চেক করবে, এটা পেলাম না তারপরে এটা চেক করবে, এটা পেলাম না তারপরে এটা চেক করবে। যে কোনো লেভেলে আমি পেয়ে গিয়ে আমি অ্যাসাইন যদি করে ফেলতে পারি তাহলে পুরোটা চলবে না, তাহলে অর্ডারে চেক করতে থাকবে কন্ডিশনস গুলো। মানে ফার্স্টে যাকে পেলো না তখন সেকেন্ডে অ্যাসাইন হয়ে যাচ্ছে। হ্যাঁ, মানে এই কন্ডিশনের উপরে কাউকে কি আমি অ্যাসাইন করতে পারলাম না, অ্যাসাইন করতে পারলাম না, এই কন্ডিশন ম্যাচ করলো না হয়তো কিছু, তখন পরের কন্ডিশনটা আবার চেক করতে হবে। এইভাবে কিন্তু কন্ডিশন চেক করতে হয়। তাহলে অর্ডারের উপরে এমন হতে পারে, ধরো এই কন্ডিশনও ম্যাচ করেছে, এই কন্ডিশনও ম্যাচ করেছে, তাহলে যেটা উপরে অর্ডারে থাকবে সেই তার কাছে। হ্যাঁ, তো এই হচ্ছে গল্প। স্যার এখানে এসএলএ টা কি আপনি যেটা বললেন যে টাইম বাউন্ড যেটা থাকে এখানে ইকুয়াল, এখানে এসএল এর গল্প নেই, এটা হচ্ছে অ্যাসাইনমেন্ট। যখন কেসটা আসছে সেই কেসটাকে কাকে আমি অ্যাসাইন করবো তাকে। এবার এই 5টা লেভেলে আমি পুরো 5টা অর্ডারিং এই পেয়েছি, কোন স্টেপে আমি আর এগোতে পারিনি, তখন ডিফল্ট ডিফল্ট কেস না কোথায় আছে, সাপোর্ট সেটিংস এর ভিতরে আছে। এই দেখো ডিফল্ট কেস। আচ্ছা, এবার এই যে ডিফল্ট কেসও না, এটা সবসময় যে ইউজার হবে এরকম নয়, এটা কিউও হতে পারে। আচ্ছা, ডিফল্টেও কিউ, আচ্ছা, যে अवेलेबल থাকে। হ্যাঁ, কি যে ইউজারকে আমি ডিফল্ট কেসও না বানিয়ে রেখেছি সেই ইউজারটাকে ডিঅ্যাক্টিভেট করতে পারবো না। হ্যাঁ, ওটা করা যাবে। ঠিক আছে। আচ্ছা, সেকেন্ড হচ্ছে অটো রেসপন্স রুল। এটাও একই প্রসেস, এটাও এখানে তুমি রুল এন্ট্রি যখন করবে এরকম এক একটা করে সর্ট অর্ডার এক, তুমি বললে ক্রাইটেরিয়া হচ্ছে কেস অরিজিন যদি হয় ইকুয়াল টু ফোন, তাহলে এমন আমার এই বডিটা যাবে, তখন একটা ইমেল টেমপ্লেট দিলে কোন ইমেল থেকে যাবে দিয়ে এটা করে সেভ করে দিই। ঠিক আছে। তো কেস অটো রেসপন্স রুল এইভাবে কাজ করে, যেভাবে ওই অ্যাসাইনমেন্ট ছিল সেই রকমই ভাবে তুমি অটো রেসপন্স রুলসও তৈরি করতে পারো, কিন্তু এখানে ইমেল টেমপ্লেটটা দিতে হবে, যে ইমেল টেমপ্লেটটা যাবে। ধরো ফোন থেকে যখন আসছে তখন এক ধরনের ইমেল যাবে, ইমেল থেকে যদি কেস তৈরি করে দিই অন্যরকম ইমেল যাবে, তাহলে এটা করতে পারো। ঠিক আছে। থার্ড হচ্ছে এসকালেশন। এইটা খুব ইম্পর্টেন্ট। এইখানে দেখো, এখানে বিলিং কান্ট্রি হাবিজি ইকুয়াল টু করে দিয়েছে, ওটা অর্ডারিং। এই অর্ডারিং এর ভেতরে আমি অ্যাকশনটা দিতে পারি। এই যে অ্যাকশন কি, 2 ঘন্টার পর আমি এটাকে অন্য ইউজারকে, আচ্ছা, 2 ঘন্টার মধ্যে কোনো ইউজার অ্যাসাইনমেন্ট না হলে, যদি এটা শেষ না হয়, এটা দেখো এডিট করলেই বুঝতে পারবে। এটা এই যে কি দেখাচ্ছে, এজ ওভার 2 মিনিটস। তাতে আমি যেটা করছি, আমি অটো রিঅ্যাসাইন কেস টু দিস ইউজার, আর এই টেমপ্লেটে ওকে মেল পাঠিয়ে দিচ্ছি যে এটাকে এসকালেট করে দেওয়া হয়েছে। ঠিক আছে। তাহলে প্রত্যেকটা স্টেপে ও প্রত্যেকটা স্টেপে নিজস্ব অ্যাকশন থাকবে, আর এখানে মাল্টিপল অ্যাকশনও হতে পারে। ঠিক আছে। তাহলে এসকালেশন রুলে মাল্টিপল স্টেপস হতে পারে, প্রত্যেকটা স্টেপের মধ্যে আবার অ্যাকশনস আছে, মাল্টিপল অ্যাকশন হতে পারে। ক্লিয়ার হচ্ছে? তাহলে এটা টাইম বাউন্ড, প্রত্যেকটা স্টেপে আমি চেক করে ক্রাইটেরিয়া চেক করেছে, কি করেছে, এটা হচ্ছে এই ধরনের কেস, এর উপরে অ্যাকশনটা 2 ঘন্টার মধ্যে কাজ করবে। ক্লিয়ার হলো? ওনারশিপ চেঞ্জ করে দিলাম। আচ্ছা, ফাইনালি যখন সার্ভিস টেলিকলার কাজ করে তখন বেসিক্যালি ও এই অ্যাপে কাজ করে না, ইউজুয়ালি হাই ভলিউম যখন নিয়ে আসছে সার্ভিস অ্যাপে কাজ করে, তখন ও সার্ভিস কনসোল বলে একটা আছে সেটাতে কাজ করে। হাই ভলিউম কেস হ্যান্ডলিং যখনই হবে সার্ভিস কনসোলে চলে যাবে। এতে বেনিফিটটা কি? এতে বেনিফিট আমি একসাথে অনেকগুলো কেসে কাজ করতে পারবো। এই দেখো, একটা, দুটো, ট্যাব গুলো আলাদা আলাদা খুলছে দেখছো, চারটে। এবার কি হচ্ছে, প্রত্যেকটা কেসের ওপরে
এটা আমি একটা আবার এখান থেকে উইন্ডো আমি পাচ্ছি অল ওপেন করছে। আমি যদি এটাকে বন্ধ করে দিই, আমি দেখো প্রত্যেকটা অনেক বলে না আই লেট মি পুট ইউর কল অন হোল্ড। এবার ও যদি কিছু আচ্ছা ডিটেলস চাইছে ততক্ষণ ও একটা অন্য কেসে কাজ করতে পারে। আচ্ছা আচ্ছা এই সুবিধাটা আমি পাই যে আমি কেসগুলো আলাদা ট্যাবে খুলে দিয়ে মাল্টিপল, আর একটা স্ক্রিনে আমি পুরো ইনফরমেশন পেয়ে যাবো। আমার জাম্প করতে হ্যাঁ হবে হ্যাঁ হ্যাঁ কে অ্যাকাউন্ট, তার কন্ট্যাক্ট কে, তার প্যারেন্ট কেসেস, আর কোনো কেস কেউ রেজ করেছে কিনা, সব আমি একটা স্ক্রিনে পাচ্ছি। এটাকে কনসোল অ্যাপ্লিকেশন বলে। কনসোলে এইটা ট্যাবটা এইভাবে তৈরি হয়। আচ্ছা তাহলে আমি সবসময় কেস ট্যাবেই থাকবো, আর বাকি সব ট্যাবগুলো ওই প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল কেসের। এতে একটা বিরাট সুবিধা হয় যে আমি কেসেই যেহেতু সারা দিন ধরে কাজ করবো, আমার অন্য ট্যাবে যাওয়ার তো কোনো দরকার নেই। তবে দরকার নেই। তাই জন্য আমি মাল্টিপল ট্যাব বানাবো কেসের রাদার দেন আলাদা অবজেক্টসের। অবজেক্ট এই যে সার্ভিস কনসোল, এই সার্ভিস কন্ট্রোল তুমি পাবে একটা আলাদা প্রোডাক্ট কিনলে, সেটার নাম হচ্ছে সার্ভিস ক্লাউড। আচ্ছা ঠিক আছে? সার্ভিস ক্লাউড কিন্তু তোমার ইয়ের মধ্যে, সেলস ক্লাউডের মধ্যে নেই। সেলস ক্লাউডের মধ্যে যে প্রোডাক্ট আছে তার নাম সেলস সেলস কনসোল, সেটাও একটা অন্য কনসোল। ওখানেও একটা কনসোল আছে। এখানে দেখো এই একই জিনিস। আমি ধরো সেলস কনসোলে যখন কাজ করব তখন আমি লিডে কাজ করবো। আমি লিডে যখন কাজ করব আমি এইভাবে এক একটা লিড আমি তুলতে পারবো। ঠিক আছে? ঠিক আছে? সুবিধা। এখানেও কিন্তু আমি লিডের উপরে কাজ করতে পারছি। সেলস কনসোলে যদি আমি লিডটাকে ধরুন আমার ইন্টারেস্ট দেখালো রিড, তখন আমার ওই অ্যাকাউন্ট ওই মানে অপরচুনিটি গুলো তৈরি হলো, তখন তো আমি অটোমেটিক্যালি আবার সেলস মানে সেলসেই কাজ করতে পারবো, সেলস অ্যাপে অটোমেটিক হ্যাঁ, কনভার্সন। এখানে ধরো ইউজুয়ালি এই কনসোল গুলো ইউজ হয় যখন তুমি একই অবজেক্টে মাল্টিপল মানে মাল্টিপল রেকর্ডে কাজ করতে চাও। এই অপরচুনিটি ধরো করলে আমি 3-4টে অপরচুনিটিতে একসাথে কাজ করছি। আচ্ছা, আদারওয়াইজ মানে অ্যাপ টু অ্যাপ কমিউনিকেট করবে তো, মানে ধরুন সেলস কনসোল সেলস অ্যাপ। আচ্ছা, কোনো অসুবিধা নেই। তুমি কোন মোডে কাজ করতে চাইছো, কিভাবে কাজ করতে চাইছো, দুটো ফ্লেভার আছে। এতদিন যে ট্যাব গুলো দেখেছিল সেটা কনসোল ট্যাব নয়, এবার যে ট্যাবটা তোমাকে দেখালাম সেটা কনসোল ট্যাব। তো এইগুলো এক্সপ্লোর করো আমার মনে হয়। আর আর যদি কোনো কোয়েশ্চেন্স থাকে সেগুলো বলো, না হলে এবার যেটা করব আমরা সিকিউরিটি আর শেয়ারিং এ যাবো, আর লাস্ট সেশন হবে আমাদের রিপোর্টিং। ব্যাস, উই আর ডান উইথ আওয়ার অ্যাডমিন। স্যার অ্যাপ্রুভাল প্রসেসটাও হয়নি। অ্যাপ্রুভাল প্রসেস তোমাদেরকে দেখানো হয় না? তাই? আচ্ছা, তাহলে মিস হয়ে গেল। চলো আজ অ্যাপ্রুভাল প্রসেস। এখানে একটা অটোমেশন আছে, সেটা হচ্ছে অ্যাপ্রুভাল প্রসেস। ঠিক আছে? ধরো একটা অ্যাপ্রুভাল প্রসেস কি করে আমি তৈরি করব। ধরো আমার অ্যাপ্রুভাল হচ্ছে আমি একটা অপরচুনিটি যখন মানে আমি ডাইরেক্টলি অপরচুনিটিটাকে ক্লোজ করব না বা ওন করব না, এটা একটা অ্যাপ্রুভাল প্রসেসের থ্রু দিয়ে হবে। ঠিক আছে? এবার দেখো এখানে অ্যাপ্রুভাল প্রসেসে কোনো বাটনই নেই, তাহলে আমি কি করবো প্রথমে? মানে স্ক্রিন শেয়ার হচ্ছে না। ঠিক আছে, তাহলে আমি একটা নতুন অপরচুনিটি, ধরো একটা এনি অল অপরচুনিটি, আমি অপরচুনিটি ধরো যেগুলো আমার এখন ক্লোজ হয়নি, এগুলো আমি অটোমেটিকলি ম্যানুয়ালি ক্লোজ করতে চাই। এগুলো নেগোসিয়েশনস বা রিভিউ স্টেজে যখন আসবে তারপরে আমি এটা অ্যাপ্রুভালে পাঠাতে চাই। অ্যাপ্রুভালে মানে যদি অ্যাপ্রুভ হয় তাহলে ক্লোজ অটোমেটিক্যালি হয়ে যাবে, ক্লোজ 1 হবে, আর রিজেক্ট হয়ে গেলে ক্লোজ লস্ট হয়ে যাবে। এটা যদি আমার রিকোয়ারমেন্ট হয় আমি কি করবো? এখানে দেখো কোনো অ্যাপ্রুভালের বাটন নেই, তাহলে প্রথমে আমার বাটনটা আনতে হবে। এবার আমি জানি না এটা আমরা কি পেজ করেছিলাম। আমরা পেজ লেআউট তো করেছি স্যার, ওইগুলো সব হয়ে গেছে। আমি এখানে আমরা কোনো পেজ বানিয়েছিলাম কিনা সেটাই দেখতে যাচ্ছি। অপরচুনিটি রেকর্ড কি পেজ বানানো হয়েছিল?
মনে হয় না, দেখে নিচ্ছি। আচ্ছা, তোমাদের লাইটনিং পেজ নিয়ে পুরো ডিসকাশন হয়েছে? হ্যাঁ, ওগুলো রেকর্ড ক্রিয়েট, লাইটনিং পেজ, অ্যাসাইনমেন্টস এগুলো হয়েছে, অ্যাক্টিভেশন। তাহলে অপরচুনিটিতে আমি যদি ডাইনামিক ফর্মস দেখিয়েছিলাম, ডাইনামিক ফর্মস দেখেছিলাম। দেখেছিলাম আরেকবার দেখান না, ডাইনামিক ফর্মস আরেকবার দেখান না। লাইটনিং রেকর্ড পেজ দেখো, এটা নেই। তার মানে কি হচ্ছে, এটা ডিফল্ট যেগুলো স্ক্রিন সেলসফোর্সে সেটা ইউজ হচ্ছে, ঠিক আছে? তাহলে ডিফল্ট স্ক্রিন ইউজ হচ্ছে অপরচুনিটি ডিফল্ট স্ক্রিন। এবার আমি একটা লাইটনিং পেজ বানাতে পারি দুভাবে। আমি ডাইরেক্টলি এখানেই চলে এখান থেকে গিয়ে হ্যাঁ এডিট পেজ করতে পারি, আর একটা ডাইরেক্টলি আমি ওই অবজেক্ট ম্যানেজারের ভেতরে গিয়ে লাইটনিং পেজ একটা বানাতে পারি ফ্রম স্ক্র্যাচ। দুটো একই জিনিস, কোনো তফাৎ নেই। এটা ফাস্টার হয় এখান থেকে যেতে, যেখানে লোকে অনেকটা প্রেফার করে কোন পেজ থেকে শুরু করবে সেটা করে। তো আমি এখনো পেজ বানাচ্ছি না আপাতত। আমরা যেটা করতে চাইছি সেটা হচ্ছে যে আমরা যেটা দেখতে চাই, আমরা হচ্ছে অপরচুনিটি ইয়ে দিয়ে কি করা হবে, অপরচুনিটি পেজ লেআউট দিয়ে কি করা হবে। পেজ লেআউট যদি আমায় কন্ট্রোল করে, আমার যদি লাইটিং পেজ না থাকে, তাহলে পেজ লেআউটে গিয়ে আমি যে লেআউটটা আমার আছে অ্যাসাইন সেটা আমি দেখতে হবে আমার কোন ইউজার কি আছে। আমি ধরে নিলাম এইটাই আছে। এটা দেখো, বাটন এনাবল করার এটা একটা হায়ারার্কি আছে। হায়ারার্কি কি? প্রথম হায়ারার্কিটা হচ্ছে এই কুইক অ্যাকশন আর এই যে স্ট্যান্ডার্ড বাটন সেকশন, এই দুটো মিলিয়ে স্ক্রিনে থাকে, ঠিক আছে? এখানে অ্যাপ্রুভাল দিয়ে তুমি যদি সার্চ করো, সাবমিট ফর অ্যাপ্রুভাল দিয়ে যদি সার্চ করো, এই সাবমিট ফর অ্যাপ্রুভালটা তুমি এইখানে আনতে পারবে, দেখছো? আচ্ছা, এই বাটনটা আলাদা করে ক্রিয়েট করতে হবে না, অটোমেটিক না, বানানো আছে। আমি ফর এক্সাম্পল দিই, এই বাটনগুলো তুমি সরিয়ে দিতে পারি। তাহলে এই সেকশনে যতগুলো আছে আর এই সেকশনে যতগুলো আছে, এই দুটো মিলিয়ে কিন্তু বেসিক্যালি আমাদের ইয়েটা আসে, যতগুলো স্ক্রিনে বাটন দেখতে পাই। এবার এগুলো ওভাররাইড করে দেওয়া যায় এইখান থেকে। এই যেই ওভাররাইড করবে এখান থেকে, এবার এই সেকশনে যা থাকবে এটাই কিন্তু ফাইনাল, আর এইটা নন ফাংশন হয়ে গেল। এখানেও দেখো সাবমিট ফর অ্যাপ্রুভাল বলে একটা গল্প আছে না? সাবমিট, আচ্ছা এখানে সাবমিট। এবার আমি এখান থেকে সরিয়ে দিতে পারি এটাকে। হ্যাঁ, বলবো যে পোস্ট ফাইল এসব আমার দরকার নেই, নিউ টাস্ক আমার লাগবে না, লগ কল লাগবে না, নিউ কেস লাগবে না, নিউ ইভেন্ট লাগবে, শেয়ারিং হ্যাকি লাগবে না, ইমেল ফিমেল লাগবে না। এডিট রাখবো, সাবমিট ফর অ্যাপ্রুভাল রাখবো, বাকি সব তুলে দিচ্ছি। সাবমিট ফর অ্যাপ্রুভালটা এডিট ডিলিট, তাই তো? এই তিনটে রাখলাম। এবার দেখো, এই টোটাল সেকশন এতগুলো ছিল, এই সেখানে এতগুলো ছিল। আমি এবার এই দুটোও রাখতে পারতাম, তাহলে এই যতগুলো বাটন ছিল সব দেখাতো। কিন্তু এবার আমি একটা নতুন সেকশন অন করে দিয়ে সেলসফোর্স মোবাইল রাইটিং অ্যাকশনস বলে যদি করে দিই, তাহলে এটার মধ্যে যেগুলো থাকবে সেগুলোই ফাইনাল হবে, ঠিক আছে? তাহলে এটা যদি আমি সেভ করি, তাহলে এবার তুমি দেখবে আর ওই জিনিসগুলো চলে গেল। এবার খালি এই তিনটে বাটন নিয়ে এবার আমি যদি এটা সাবমিট ফর অ্যাপ্রুভাল করি, ও বলবে নো অ্যাপ্লিকেবল অ্যাপ্রুভাল প্রসেস ওয়াজ ফাউন্ড। কারণ আমার তো কোনো অ্যাপ্রুভাল প্রসেস নেই, বাটন তো এসছে অটোমেটিক, কিন্তু বাটন অ্যাপ্রুভাল এসে যাবে। প্রসেসটা তৈরি করা হয়। হ্যাঁ, এবার অ্যাপ্রুভাল প্রসেস হয় বানাতে। তাহলে প্রথমে আমি যাব অ্যাপ্রুভাল প্রসেসে, কোন অবজেক্টে বানাবো? অপরচুনিটি অবজেক্ট। এটা একদম ইয়ের মতন, ওয়ার্কফ্লোর মতন। হ্যাঁ, দুটো অপশন আছে, জাম্প স্টার্ট উইজার্ড আর স্ট্যান্ডার্ড সেটআপ। জাম্প স্টার্ট উইজার্ড দিয়ে করতে পারি। এটার নাম হচ্ছে
অপরচুনিটি অ্যাপ্রুভাল, ঠিক আছে? কি ক্রাইটেরিয়া হবে আমি সেট করতেও পারি, নাও করতে পারি। যদি ক্রাইটেরিয়া সেট না করি তাহলে সব রেকর্ডকে অ্যাপ্রুভালে ফেলতে পারবো। আর যদি ক্রাইটেরিয়া সেট করে দিই, যেমন ধরো আমি বলে দিচ্ছি অপরচুনিটি স্টেজ ইকুয়াল টু নেগোশিয়েটেড রিভিউ হতে হবে, তবেই আমি অ্যাপ্রুভালটা ফায়ার করতে পারবো, ঠিক আছে? আচ্ছা আর এটা কি করতে পারবো, সাবমিটার চুজ দ্য অ্যাপ্রুভার ম্যানুয়ালি, তার মানে আমি কাকে অ্যাপ্রুভাল পাঠাচ্ছি সেটা আমি নিজে চুজ করতে পারি। অল্টারনেট হতে পারে আমার এটা চুজ করতে দিলাম না, আমি অটোমেটিকলি অ্যাসাইন করে দিলাম অ্যাপ্রুভার টু এ হায়ারার্কি ফিল্ড। আমার ইউজারের টেবিলের মধ্যে একটা ম্যানেজার বলে ফিল্ড আছে, আচ্ছা এটা আমি ওটাতে সেট করতে পারি, বা আমি একটা কাস্টম ফিল্ড বানিয়ে সেটাতেও ইউজ করতে পারি। আর অটোমেটিক্যালি অ্যাসাইন ইউজার টু কোনো স্পেসিফিক যদি ইউজার আমি সেট আপ করতে চাই সেটাও আমি করতে পারি। আর এখানে রিলেটেড ইউজার দিয়েও আমি সেট করতে পারি। রিলেটেড ইউজার মানে যে ধরো এমন হতে পারে যে কেস মানে অ্যাপ্রুভাল যে যে অপরচুনিটি ওনার তাকেই সবসময় যাবে, ক্রিয়েট করেছিল যে অরিজিনালি যে তার কাছে অ্যাপ্রুভাল গেল, মানে নানা রকম তোমার ব্যাপারটা, বুঝতে পারছো? তো নানাভাবে একটা অবজেক্টের কোনো রিলেশন ফিল্ডটাকেও আমি ইউজ করতে পারি। এটা ইউজারের রিলেশনশিপ ফিল্ড ইউজ করতে পারি, আর ওই যে অবজেক্টের অ্যাপ্রুভাল করছি তারও একটা আমি রিলেটেড ইউজারকে আমি ইউজ করতে পারি, ঠিক আছে? আমার মাল্টিপল লোককেও আমি পাঠাতে পারি এবং তাদের মধ্যে যে কোনো একজন অ্যাপ্রুভ করতে পারে বা সবাইকে অ্যাপ্রুভ করতে পারে, দুটোই আমি সেট করতে পারি। ইউনানিমাস মানে সবাইকে অ্যাপ্রুভ করতে হবে তবেই অ্যাপ্রুভ হবে, নেক্সট স্টেপে যাবে, ঠিক আছে? আচ্ছা, অ্যাপ্রুভাল ক্যান বি মাল্টি স্টেজেস অলসো। তাহলে আমি একটা অ্যাপ্রুভাল বানিয়েছি, নেগোসিয়েশন থেকে ফায়ার করবে, এখন এটা অ্যাক্টিভেট করিনি। প্রথমে কি হয়, ফার্স্টে সাবমিশনে যেই আমি মারবো আমার রেকর্ডটা লক হয়ে যাবে, এটা অ্যাডমিনিস্ট্রেটর ছাড়া আর কেউ এডিট করতে পারবে না। এরকম অ্যাপ্রুভাল স্টেজ একটা স্টেপ ও বানিয়ে দিয়েছে অটোমেটিক। আর ফাইনাল অ্যাপ্রুভাল স্টেজে কি হবে, আনলক দ্য রেকর্ড রিজেকশন হলে, আর ফাইনাল অ্যাপ্রুভাল লক দ্য রেকর্ড বিং এডিটেড, এটা করেছে। এবার আমি এখানে অ্যাকশনসে অ্যাপ্রুভাল অ্যাকশন নিজে আমি অ্যাড করতে পারি। কি অ্যাড করতে পারি, আমি বলতে পারি যে একটা ফিল্ড আপডেট করে দাও, অপরচুনিটিকে ওন করে দাও। তার মানে কি, স্টেজটাকে ওন করে দেবো যদি অ্যাপ্রুভ হয়ে যায়। রিজেকশন আমি কি করলাম, স্টেজটাকে লস করে দেবো। ঠিক আছে, এই দুটো আমি অ্যাকশন তৈরি করে দিচ্ছি। আমি এটা মাল্টি অ্যাপ্রুভাল স্টেপও হতে পারে, যে একটা স্টেপই নয়। এবার সেকেন্ড স্টেপ হবে, ধরো এমন হতে পারে যে অ্যামাউন্ট যদি 500-র উপরে হয় তাহলে আর একটা লেভেল অ্যাপ্রুভাল লাগবে, আচ্ছা এটা করতে পারি। আমরা এটা অ্যাক্টিভেট করে দেখি 1 লেভেল। তাহলে কি হচ্ছে, আমি কি এটা অ্যাপ্রুভাল পাঠাতে পারবো? না অ্যাক্টিভ নেই, না অ্যাক্টিভ করে দিচ্ছি। কেন পারলাম না? No applicable approval process was found. কারণ এখানে অপরচুনিটি স্টেজ ইকুয়াল টু নেগোশিয়েশন রিভিউ করা হয়েছে ক্রাইটেরিয়া। এটার কোন স্টেজ আছে, তো অলরেডি ক্লোজ বোন স্টেজে আছে। তাহলে এই অপরচুনিটি কেন, যে কোনো অপরচুনিটি আমি চেঞ্জ করতে পজিশনে পাঠাতে পারবো না। এটাও যদি আমি পাঠাই ও যাবে, অ্যাপ্রুভাল পাবে না। ও পাবে অনলি ওয়েন দ্য ক্রাইটেরিয়া ম্যাচেস, এই ক্রাইটেরিয়া। এবার এই স্টেজে আসার পরে আমি এবার অ্যাপ্রুভাল টু অ্যাপ্রুভ টেস্ট করলাম, এইবার অ্যাপ্রুভাল শুরু হয়ে গেল। এবার ও বললো যে কাকে আমি অ্যাপ্রুভ করবো, আমি একটা ইউজার টাইপ করে সার্চ করলাম, তাকে পাঠাবো। সেই পাঠাবো, দেখতে পাবে যে এরকম একটা মেইল এসছে তোমার, এই যে অ্যাপ্রুভাল রিকোয়েস্ট, ঠিক আছে? এটা ক্লিক করলে তুমি এই যে অ্যাপ্রুভ, রিজেক্ট আর রিঅ্যাসাইন করতে পারবে। অ্যাপ্রুভ করলে মানে কি হবে, অ্যাপ্রুভ, রিজেক্ট মানে আমি রিজেক্ট করলাম, আর রিঅ্যাসাইন মানে আমি অন্য কাউকে অ্যাসাইন দিলাম ফর অ্যাপ্রুভাল। এটা বললাম অ্যাপ্রুভ। স্যার রিঅ্যাসাইনমেন্টটা কি অটো ডিরেক্টেড, মানে আগে থেকে না, আবার একটা ইউজার সিলেক্ট করতে হবে। আচ্ছা, এটা যে অ্যাপ্রুভার সে নিজে অ্যাপ্রুভ না করে অন্য কাউকে অ্যাপ্রুভ করতে, অন্য কাউকে। আচ্ছা, এবার আমি এই মেলটা পেলাম,
আমি এবার গিয়ে এইটাকে যদি এটা তো এটা হয়ে গেছে, দেখো আপনি এটা ক্লোজ ওয়ানে মুভ হয়ে গেল। আচ্ছা, এটা যদি আমি লস করতাম তাহলে কি হতো? তাহলে ওখানেই থাকতো না, না, আমার ক্লোজ হয়ে যেত, ওই লস্ট। ক্লোজ লস্ট হ্যাঁ, আবার একটা মেল পেয়েছি। আচ্ছা। এই দেখো, এই আবার মারলো। এটাকে ক্লিয়ার করলাম, এবার এটাকে গিয়ে রিজেক্ট মেরে দিলাম। তাহলে কি হবে? আবার এটা রিফ্রেশ করি, দেখো ক্লোজ লস্ট হয়ে গেছে। ক্লিয়ার? তো অ্যাপ্রুভাল প্রসেস খুব ইজি জিনিস। এটা ওয়ার্কস লাইক ওয়ার্ক ফ্লো, কোনো খুব একটা তফাৎ নেই। মাল্টি লেভেল ফাইলিং এগুলো করা যায়, এই একটা সুবিধা আছে। ঠিক আছে, দ্যাট ইজ অল উই হ্যাড টুডে দেন। আর কিছু কোয়েশ্চেন যেগুলো আমরা কভার করিনি টপিকে? আচ্ছা, লাইটিং পেজটাও দেখিয়ে দিই। লাইটিং পেজটা নিয়ে একটু ডিটেল আলোচনা করি। আচ্ছা, যেটা আমি অলরেডি বললাম, বাটনের ওভাররাইড করার জায়গা তাহলে কি? প্রথমে যে ডিফল্ট পেজ লেআউটের যে অপশন গুলো আছে তার নর্মাল উপরে, গুলোকে ওভাররাইট করবে, আমি যদি লাইটনিং পেজ ওপেন করি ওটাই ফাইনাল। হ্যাঁ, তার উপরে আমি হচ্ছে মোবাইল অ্যাকশনস বা লাইটনিং অ্যাকশনস যদি অন করে দিই তাহলে সেটা ওভাররাইড হয়ে গেল। সেটা ওভাররাইট। এটার উপরে আরো ওভাররাইড করা যায়, ওটার উপরে ওভাররাইড করা যায় লাইটনিং পেজ দিয়ে, তাকে বলবো ডাইনামিক অ্যাকশন। আচ্ছা, এটা কি করবো? ধরো এটা লাইটনিং একটা পেজ বানালাম, পেজ বানিয়ে এই যে সেকশনটায় গেলাম, এই সেকশনটায় গিয়ে আমি এই দেখো ডাইনামিক অ্যাকশন আপগ্রেড করতে বলছি। যদি আমি আপডেট করে দিই, এই ধরো মাইগ্রেট করলাম, একটা এক্সিস্টিং ভ্যালুগুলোকে আগে মাইগ্রেট করে নিলাম, যে কোনো একটা লেআউট থেকে বাটনগুলো আগে কপি করে নিলাম, এখনকার যে লেআউট এই 3টে বাটন ছিল, প্লাস এবার যদি আমি এটা টোন বাটনটা নিয়ে আসি, এখানে অ্যাড হয়ে গেল। এবার কিন্তু আমার পেজের যে বাটনগুলো আছে সেটাই কিন্তু কাজ করবে, আর কিন্তু তোমার ওই আর কাজ করবে। এখানে যেগুলো আছে সেগুলোই কাজ করবে, তাই তো স্যার? এইখানে যেগুলো আমি অ্যাসাইন করে রেখেছি এগুলোই কাজ করবে, আর কিন্তু এটা অর্গ সেটিং হয়ে গেল। এবারে পেজ লেআউটে তুমি যতই বাটন অন করো এরাও আর কোনো কাজ করবে না। এটা কিন্তু খুব ভাইটাল, ঠিক আছে? সিমিলারলি এই ডিটেল অ্যাকশন যেখানে আছে, পেজ লেআউটে যা খুশি করেছো, একবার যদি ডাইনামিক অ্যাকশন অন করে দাও, ডাইনামিক ফর্ম যদি করে দাও, এটা তুমি করতে পারো। এটা দেখো, নেক্সট করে এখানটায় লেআউট থেকে আমি সব কপি করে নিলাম, করে নিয়ে আমি নিজের সেকশন এগুলো বানানো হয়ে গেছে। এইবার যদি তুমি ম্যানেজ করো তাহলে কিন্তু আর লেআউটে যা খুশি করবে যাও, কোনো ভ্যালু নেই, ঠিক আছে? এবার দেখো এইখানটায় অনেক কিছু মজার আছে করার। এখানটায় ধরো আমি বললাম স্টেজ, এই প্রবাবিলিটি যেটা, এটাকে আমি বলছি, এটাকে আমি বলছি না, দাঁড়াও, বলছি কেন, এই যে নেক্সট স্টেপ যে ইয়েটা ফিল্ডটা আছে, এটা এটা অনলি দেখাবে যদি স্টেজ ইকুয়াল টু এইটা হবে, ঠিক আছে? দেখেছো এটা? এবার এই ইয়ে বাটনটা এসে গেল, এতে কি দাঁড়ালো? তুমি কোনো ফিল্ড গুলোকে ডাইনামিকলি হ্যান্ডেল করতে পারো, মানে ভিজিবিলিটি হ্যান্ডেল করতে পারো, যেটা কিন্তু পেজ লেআউটে ছিল না, মনে আছে? এবার ধরো এই স্টেজটা যদি আমি নেগোসিয়েশন করে দিই, এরকম নেক্সট স্টেপ বলে একটা বাটন, এটা ফিল্ড চলে আসবে। আচ্ছা, এইটা কিন্তু পেজ লেআউটে কিন্তু অপশন নেই, যেটা ডাইনামিক ফর্মসে আছে, ঠিক আছে? বা ডাইনামিক ফর্মস মানে কন্ডিশনাল রিড অনলিও করা যায়, ঠিক আছে? এই বিরাট সুবিধাগুলো আমরা ডাইনামিক ফর্মস থেকে পাচ্ছি। আমরা সেলসফোর্স কিন্তু ডাইনামিক অ্যাকশনস আর ডাইনামিক ফর্মসের দিকে চলে যাচ্ছে। তাহলে আমার নরমাল পেজ লেআউটার ইউজ হবে না? না, পেজ লেআউটার মানে পেজ লেআউট উড বি ডেপ্রিকেটেড। আর যেটা হবে, তুমি দুটো লাইটনিং পেজ তৈরি করবে। নর্মালি একটা পেজ তুমি তৈরি করবে ফর ডেস্কটপ, আর একটা পেজ বানাবে তুমি ফর মোবাইল। মোবাইলটাকে একটু সিম্পলিফাইড করে নেবে, কম কম জিনিসপত্র থাকবে, ডাইনামিক পেজটা অনেক বেশি সেকশনস থাকবে। এইভাবে তুমি দুটো ডিভাইসের জন্য আলাদা পেজ লেআউট দিয়ে তুমি ব্যাপারটাকে আরো হ্যান্ডেল করতে পারো। এগুলো পেজ লেআউট দিয়ে হতো না।
তো কিন্তু অনেক স্যার মোবাইল আর ডেস্কটপে স্যার আমার বেসিক ফিল্ড গুলো তো সেমই রাখতে হবে। যদি কেউ মোবাইল থেকে অ্যাক্সেস করে নাও সেখানে রাখতে পারে, তোমার ব্যাপার, নাও রাখতে পারে। মোবাইলের কিন্তু ডাইনামিক ফর্মস এর জন্য আবার একটা স্পেশাল সেটিং অন করতে হয়, ঠিক আছে? মোবাইলে কিন্তু ডাইনামিক ফর্মস বাই ডিফল্ট অন থাকে না, ঠিক আছে? ওটার জন্য একটা ডাইনামিক ফর্মস ফর মোবাইল বলে একটা সেটিং আছে, যেটা অন করলে তবেই ডাইনামিক ফর্মস ইউজুয়ালি বাটনের জন্য খুব ইম্পর্টেন্ট হয়ে দাঁড়ায়। বাটন মোবাইলে রাখবো কি রাখবো না, মোবাইল হ্যাঁ মোবাইল অ্যাপে, যে কারণে ওই ডাইনামিক অ্যাকশনসটা মোবাইলের জন্য খুব ইম্পর্টেন্ট হয়ে দাঁড়ায়। কারণ বাটনের গ্যাঞ্জাম হয়ে যায়, নাহলে অনেক বাটন হয়ে যায়। যে কারণে তুমি হয়তো মোবাইলে হয়তো অনেক অপশনস দেবে না, ওগুলো খালি ডেস্কটপেই দেবে। তখন কি হবে, তুমি আরেকটা লাইটনিং পেজ বানিয়ে ওটাকে এনাবল করে দেবে ফর ফোন, অর্গোয়াইড সেটিং এ ফোন করে দিলে, এবার ডিভাইস স্পেসিফিক হয়ে গেল, তাহলে ওই মোবাইল ফোনে ওই লাইটনিং অ্যাকশনটা কাজ, ওই লাইটনিং পেজটা কাজ করবে। যখন ডেস্কটপে খুলবে তখন সবকটা বাটনই দেখতে পাচ্ছে, অন্য লাইটনিং পেজটা কাজ করছে, ঠিক আছে? এইগুলো কিন্তু খুব ভালোভাবে প্র্যাকটিস করতে হবে। এগুলো সব টুল সব শেখানো হলো, কিন্তু এগুলো তুমি রিয়েল লাইফ প্রজেক্টে কাজ না করলে তোমার হাতে কোনোভাবেই হাত সড়গড় হবে না। এগুলো করতে গেলে তোমাকে একটু মানে ইয়েতে কাজ করতে, তুমি মোটামুটি কখন এনাবল হয়, মানে অ্যাভেলেবল থাকো? 8 PM এর পর।